প্যানেল ডিসকাশনের নাম নিউজ 18 বাংলা রেখেছে আয়ুষ্মান ভারত। মানে আমরা চাইছি, আমরা উইশ করছি ভারত আয়ুষ্মান হোক, ভারতের প্রতিটি মানুষ আয়ুষ্মান হোক, অনেক দিন বাঁচুক, নিরোগ থাকুক, সুস্থ থাকুক। কিন্তু রোগবালাই তো আর বলে কেউ আসে না। তো রোগবালাই এলে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হয়। প্রস্তুত থাকার অনেক রকম উপায় আছে। প্রথমত প্রতিষেধক দিতে হয়, সাবধানে থাকতে হয়। আর কি করতে হয়? রোগবালাই আসে তাহলে যাতে আর্থিকভাবে অন্তত কোনো সমস্যায় না পড়তে হয়, তার একটা ব্যবস্থা করতে হয়। আচ্ছা, আমরা কি সবাই সত্যি সেটার জন্য প্রস্তুত? সবাইকে এটাতে এতটা জোর দিই? একটা স্বাস্থ্য বীমা কতটা জরুরি তা নিয়ে কি আমরা ভাবি? ভাবা জরুরি, কতটা জরুরি তা বুঝতে আমাদের আজকের এই আলোচনা। আমার সঙ্গে যারা রয়েছেন আরও একবার আলাপ করিয়ে দেবো আপনার সঙ্গে। আমার ঠিক বাদিক থেকে রয়েছেন ডক্টর ইন্দ্রজিৎ ব্যানার্জি, রয়েছেন গ্রুপ হেড মার্কেটিং পিয়ারলেস হসপিটালের। একটি বেসরকারি হাসপাতালের হেলথ ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট থেকে রয়েছেন ডক্টর চক্রবর্তী। আমার সঙ্গে রয়েছেন অঙ্কিত গুপ্তা, ডিরেক্টর এমএল সাপোর্টের, এবং ডক্টর রাজীব কুমার পান্ডে, ডিরেক্টর সুপর্শ মাল্টি স্পেশালিটি হসপিটালের। তো প্রথমে আমি যদি ডক্টর ব্যানার্জির কাছেই জানতে চাই যে আমরা কি সত্যি বিশ্বাস করি যে আমাদের একটা স্বাস্থ্য বীমা দরকার? কারণ এখনো পর্যন্ত আমি যদি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা একদম প্রান্তিক পাড়ার মানুষের কথা ভাবি, যে রোজগারটুকু তারা করেন, প্রথমেই তারা ভাবেন ভবিষ্যতের জন্য টাকাটা যদি সঞ্চয় করে রাখা যায়। আমি যদি মধ্যবিত্তর কথা ভাবি, তিনি ভাবেন যদি সিপ, মিউচুয়াল ফান্ড এদিকে থাকা যায়, কিছু টাকা রাখা যায়, পরে কাজে লাগবে। কিন্তু স্বাস্থ্য বীমা কতটা জরুরি? শব্দটা হচ্ছে কতটা জরুরি। যেখানে জরুরি সেখানেই ফিউচার, সেখানেই প্ল্যানিং। কোনটা দরকার নয় সেটা ফিউচারে জানতে পারা যায়, যখন জিনিসটা আমার চোখের সামনে আসে কি এটা দরকার কি দরকার নয়। কিছু দরকার জিনিস যেগুলো আমরা জন্ম থেকে জানি, সেটার জন্য আমরা ফিউচারে প্ল্যানিং করে রাখি। যেমনি পড়াশোনার জন্য পয়সা দরকার, জমা করি। বিয়ের জন্য পয়সা দরকার, জমা করছি। বাড়ি কেনার জন্য পয়সা দরকার, জমা করছি। কিন্তু এখনও ইন্ডিয়াতে, ভারতবর্ষে হেলথ কেয়ার কিন্তু প্ল্যান্ড পারচেস এখনও সবারই জন্যে হয়ে দাঁড়ায়নি। এবার যদি আমরা হেলথ কেয়ারের কথা বলি, যেটা ইন্স্যুরেন্স শব্দটা আপনি ব্যবহার করছেন, ইন্স্যুরেন্স দু রকমের আছে। একটা হচ্ছে যেখানে আমাদের আউট অফ পকেট এক্সপেন্সেস আছে, যেখানে আমরা ইন্স্যুরেন্স, ইন্ডিভিজুয়াল ইন্স্যুরেন্স কিনছি। একটা হচ্ছে ক্যাশলেস, যেটা গভর্নমেন্ট ইন্স্যুরেন্স প্ল্যান, যেটা ক্যাশলেসভাবে লোককে দেওয়া হচ্ছে। তো এই দুভাবে হেলথ কেয়ারটা আমাদের কাছে আছে, আমরা অ্যাভেল করতে পারি। একটা যেখানে পকেট থেকে পয়সা খরচা করছি, একটা যেখানে আমি স্কিম, একটা ক্যাশলেস ফেসিলিটি গভর্নমেন্টের কাছ থেকে পাচ্ছি। দুটো জায়গাতেই ইন্স্যুরেন্সের দরকার তখন পড়ে যখন কোনো রকমের একটা ইনসিডেন্ট বা কোনো রকমের একটা সমস্যা, হেলথ কেয়ার সমস্যা আমাদের সামনে আসছে, যেটা কেউই কখনো চায় না। সেই জন্য এটা কোনোদিনও হেলথ কেয়ারটা এখন অবধি প্ল্যান্ড পারচেস প্রত্যেকটা ঘরের জন্য হয়ে দাঁড়ায়নি। যারা অ্যাওয়্যার তারা ইন্স্যুরেন্স পলিসি কিনছে, কেন কি সেটা ওনাদের আউট অফ পকেট এক্সপেন্সেস, একটা ফিউচারের সম্ভাবনা কি আমার শরীর খারাপ হতে পারে বা আমার যদি এরকম হয় তখন আমি কি করব। দুটো জায়গাতে যাদের কাছে ইন্স্যুরেন্স কেনা আছে বা যাদের কাছে ইন্স্যুরেন্স নেই, যারা ক্যাশলেস বেনিফিশিয়ারিজ হচ্ছে, দুটো জায়গাতেই যদি এই ফেসিলিটিটা না থাকে, আউট অফ পকেটও নেই, আমার কাছে কোনো গভর্নমেন্ট স্কিমও নেই, তো সেই সময়তে ওনাদের সামনে দুটো কোশ্চেন দাঁড়াচ্ছে, ট্রিটমেন্ট করাবো না ফাইন্যান্সিয়াল বার্ডেনটা নেব। ফাইন্যান্সিয়াল বার্ডেন বলতে গেলে যেই টাকাটা আমি হার্ড আর্ন মানি পড়াশোনার জন্যে বা অন্য কোনো কাজের জন্য জমা করে রেখেছিলাম, বা আমার কাছে জমা নেই, তখন কি আমরা ধার করব, আমরা কোনো রকমের লোন করব, বাড়ি বিক্রি করব, ঘরের জিনিসপত্র বিক্রি করে ট্রিটমেন্ট করাবো, না নিজের ফাইন্যান্সিয়াল সাপোর্টটাকে বাঁচিয়ে রাখবো। সেই জায়গাতে যেই গভর্নমেন্ট হেলথ স্কিম যখন আমাদের কাছে আসছে অ্যাজ এ ক্যাশলেস, তো এটা শুধু ট্রিটমেন্ট করে সেই ট্রিটমেন্টের যে রুগী তাকে সাপোর্ট করছে না, তার বাড়ির প্রত্যেকটা লোককে সাপোর্ট করছে। সিচুয়েশন যদি ক্যাশলেস ফেসিলিটি না থাকে, তাহলে সেই বাড়ির যতটুকু সঞ্চয় পয়সা সেইটা যখন ট্রিটমেন্টে খরচা হয়ে যাবে, তখন সেই বাড়ির বাচ্চা হয়তো পড়াশোনা করতে পারছে না, তার বাড়ির মেয়ের বিয়ে হতে পারছে না, বা তারপরে যে শেল্টারটা যেখানে থাকছিল সেটা বিক্রি যখন হয়ে যাচ্ছে, তখন থাকার জায়গা থাকছে না।
তো ওভারঅল শুধু ট্রিটমেন্ট যাকে দেওয়া হচ্ছে সেই রুগীটাই সাফার করছে না, তার বাড়ির প্রত্যেকটা লোক সাফার করবে যদি আমাদের কাছে কোনো ট্রিটমেন্ট প্ল্যান, এক্সপেন্সেসের প্ল্যান যদি না থাকে। তাহলে এই প্ল্যানটা, ইন্স্যুরেন্স প্ল্যানটা খুবই দরকার। সেটা আমার নিজেদের থেকে কিনে ইন্স্যুরেন্স হোক কিংবা গভর্নমেন্টের কোনো স্কিম যেটাকে আমরা ক্যাশলেস ট্রিটমেন্ট ফেসিলিটি বলি, এই দুটোরই প্রচণ্ড দরকার। তো সেই জন্যে আমাদেরকে হেলথ কেয়ারটাকে একটা ফিউচার পারচেস প্ল্যানের মধ্যে রাখা উচিত, আইদার আউট অফ পকেট অর থ্রু এনি গভর্নমেন্ট হেলথ স্কিম, দুটোই প্রচুর দরকার। সরকার চেষ্টা করেন প্রত্যেককে সুরক্ষা দিতে। স্বাধীনতার ঠিক পরের বছর থেকে প্রথম একটা সরকারি প্রচেষ্টা শুরু হয়, কি না, ইএসআই। আরও বেশ কিছুটা সময় যায়, তারপরে সিজিএইচএস, সেন্ট্রাল গভর্নমেন্টের যারা এমপ্লয়ি তাদের জন্য একটা হেলথ স্কিম। আরও বেশ কিছুটা সময় যায়, সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প, যে প্রকল্পে সবাইকে নিরোগ রাখতে, স্বাস্থ্য রাখতে, সুস্বাস্থ্যের অধিকারী রাখতে, যদি কোনো রোগ বালাই হয় সেখান থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে যদি কেউ আয়ুষ্মান ভারতের প্রকল্পে না আসতে পারেন তাহলে তার জন্য প্রকল্প আছে, সে প্রকল্প রাজ্য সরকার দেবে। ডক্টর চক্রবর্তী, আমার আপনার কাছে প্রশ্ন যে এই যে প্রকল্পগুলো বা এই যে স্কিমগুলো, সরকারি স্কিম একদিকে, বেসরকারি স্কিম একদিকে। আমি যদি সরকারি স্কিমের কথাই বলি, যখন বেসরকারি হাসপাতালে কেউ যাবেন তাদের ক্ষেত্রে একটা কোথাও যেন ভিতরে কাজ করে যে সরকারি বিমা তো, আমাদের সব কিছু উন্নত মানের চিকিৎসা হবে তো বেসরকারি হাসপাতালে। হেলথ স্কিম বা আয়ুষ্মান ভারত, মানে যেগুলো লো বাজেট স্কিম, যেগুলো নিয়ে, এগুলো নিয়ে কোনো প্রাইভেট হসপিটালে গেলে চিকিৎসার পরিষেবার মান ঠিক হবে কিনা এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। কারণ একটা স্কিম পেশেন্ট বা আয়ুষ্মান ভারত বা অন্য যে কোনো গভর্নমেন্ট স্কিমস পেশেন্ট, এদের সবাইকে সেই পরিকাঠামোতেই রাখা হয় যেখানে একজন প্রাইভেট পেশেন্ট থাকে। কাজেই সেখানে সেম ডক্টর, সেম পরিকাঠামো, সেম নার্স, সেম ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারেই কিন্তু চিকিৎসা হয়। সেখানে এই ভয় পাওয়ার কোনো কারণ নেই যে দুজনের জন্য দুরকম চিকিৎসা হবে। এটা কোনো হেলথ কেয়ার সেক্টর বা কোনো হেলথ কেয়ার অর্গানাইজেশন করতে পারে না, করেও না, যে চিকিৎসা সবার জন্যই। ভর্তি হলে কোনো প্রাইভেট হসপিটালে সে চিকিৎসা পরিষেবা ঠিক সেইভাবেই পাবে যেরকম অন্য পেশেন্টরা পায়। অঙ্কিত গুপ্তার কাছে আমি জানতে চাইবো, স্যার, একটা সমস্যা হয়, আমরা দেখেছি যে পেশেন্ট ভর্তি হয়েছেন, তার সব কিছু ট্রিটমেন্ট হয়েছে, তিনি সুস্থ হয়ে গেছেন, সকালে ডক্টর এসে তাকে বলে দিলেন যে আপনি বাড়ি চলে যেতে পারেন, আপনার ছুটি হয়ে গেছে, ডিসচার্জ করে দেওয়া হলো, কিন্তু তিনি রয়েছেন কোনো স্কিমে, অর্থাৎ কোনো ইন্স্যুরেন্সের আন্ডারে। এবার মুশকিল হলো সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, পেশেন্টের আর বাড়ি যাওয়া হচ্ছে না। এই যে দীর্ঘ প্রক্রিয়া একটা, সেটা কোনোভাবে কমানো যায় না? এটা কেন হয়, এতটা সময় কেন লাগে? এটা কমানোর কোনো উপায় নেই? এবং তার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন দেবো, অ্যান্সার দেবো, যেটা হচ্ছে আয়ুষ্মান ভারত। দুটো লাইন দাদা প্লিজ, চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। বলুন বলুন। দেখুন, স্বাস্থ্য বিমা যে কোনো বিমা হওয়া থাকা দরকার, খুব প্রয়োজনীয়। কারণ বলছি, ডেটা হয়তো পাবলিকের কাছে নেই, সেই ডেটাটা আমি পৌঁছে দিচ্ছি। প্রত্যেক বছর 3 কোটি থেকে 4 কোটি ফ্যামিলি গরিবী রেখার নিচে চলে যাচ্ছে শুধুমাত্র হেলথ কেয়ার ট্রিটমেন্ট করাতে গিয়ে। ফার্স্ট প্রবলেম। দ্বিতীয় প্রবলেমস হচ্ছে, ধরুন আজকে অসুস্থ হয়েছে কেউ, ওয়েস্ট বেঙ্গলের কেসেস যদি বলি, ধরুন আজকে কেউ অসুস্থ হয়েছে, ম্যাক্সিমাম হসপিটালস পেশেন্টের বাড়িতে তার কত পয়সা আছে না আছে হসপিটালসে দেখার দরকার নেই। ফার্স্ট প্রবলেমস হচ্ছে হসপিটালে 50,000 জমা করুন, না হলে পেশেন্টের অ্যাডমিট হবে না। ঠিক একদম ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল পেশেন্টকে দেখেছি, এই রকম পেশেন্টকে দেখেছি যে পেশেন্ট 30,000 জমা করতে পেরেছে, 20,000 জমা করতে পারেনি, আমার সামনে পেশেন্ট কোলাপস করে গেছে আমি পৌঁছাতে ইভেন্ট এই কন্ডিশনটা হয়েছে। তো স্বাস্থ্য বিমা আমি বলবো প্রত্যেকের নেন। আয়ুষ্মান ভারত খুব ভালো স্কিম, কিন্তু প্রবলেম একটা জায়গা হতে পারে, যেটা আগেও আমরা ফেস করেছি স্বাস্থ্য সাথীর ক্ষেত্রে। বলছি, পাবলিকের কাছেও রেকর্ড আছে এবং আমার কাছেও রয়েছে, এবং ডিটেলসও দিতে পারি আমি। ডেটা আমি বলছি আপনাকে। দেখা গেল একটা গলব্লাডার স্টোনের ওটি আছে, সেই হসপিটালের হয়তো ওটির প্যাকেজ 60,000, কিন্তু সমস্যা হচ্ছে স্বাস্থ্যসাথীতে বা মেডিক্লেমে বা হয়তো আয়ুষ্মান ভারতে প্যাকেজ হচ্ছে 35,000। হসপিটাল হয়তো সেখান থেকে 35,000 পাবে, কিন্তু হসপিটালস কী করছে, ব্ল্যাকে নিচ্ছে 25,000 আলাদা করে, যার কোনো বিলও দেয় না, এবং পেশেন্ট থেকে নিয়ে নিচ্ছে 25,000 আলাদা, এবং তারপরে সেই পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে। দয়া করে এরকম কন্ডিশন যদি পান তো আমি বলবো স্বাস্থ্য ভবনে হেল্পলাইনে জানান,
সঙ্গে সঙ্গে হসপিটালসদের এটা বড় প্রবলেমস। এবং আমি বলবো স্বাস্থ্যসাথী হোক চাই আয়ুষ্মান ভারত হোক, এত খারাপ প্যাকেজ নয় কি সেই প্যাকেজে পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়া যায় না। এই ইনফরমেশনটা দেওয়া খুব দরকার ছিল, তাই আমি দিলাম। এবং এবার আপনার কোশ্চেনটা অ্যান্সার দেবো আমি। দেখুন, হ্যাঁ, মেডিকেল সেক্টরে প্রচুর রেকর্ড সেকশন থাকে, প্রচুর রেকর্ড মেনটেন করতে হয় এবং খুব ডিপলি রেকর্ড মেনটেন করতে হয়। তার কারণ হচ্ছে অনেক সময় পেশেন্ট কোলাপস করে, পেশেন্ট ফ্যামিলি গিয়ে হয়তো কমপ্লেন করে, ডক্টরের নামে কেস করে, সে সমস্ত ফাইল সমস্ত ডেটা হয়তো হসপিটালসকে দিতে হয়। অনেক সময় দেখা গেছে 2 বছর 3 বছর 4 বছর পরেও পেশেন্ট হয়তো গিয়ে ওখানে কমপ্লেন করেছে। এমন নয় কি এটা তাড়াতাড়ি করা যায় না। প্রচুর হসপিটালস আছে যারা হয়তো 30 থেকে 40 মিনিটসের মধ্যে ডিসচার্জ করছে, কিছু হসপিটালস আছে হয়তো সারাদিন লাগাচ্ছে। এই প্রসিডিওরটাকে ঠিক করার জন্য এবং এই যে লং প্রসেস ডিসচার্জ প্রসিডিওর, এটা গভর্নমেন্ট থেকে একটু যদি হসপিটালসকে সাহায্য করে, প্রসিডিওর প্রক্রিয়া যদি কম করে বা তার জন্য যদি টাইম দেয়, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এটা পেশেন্টের জন্য বেস্ট। এটা একটা বড় প্রবলেমস এবং এই প্রবলেমের জন্য সবথেকে বেশি প্রবলেম হয় যেসব পেশেন্ট অ্যাডমিশন হচ্ছে, যেসব পেশেন্ট হসপিটালে ট্রান্সফার হচ্ছে কিনা আমি বেটার চিকিৎসার জায়গায় যাব, সে সারাদিন শুধু থেকে যাচ্ছে তার ডিসচার্জ প্রসিডিওরের জন্য। এটা কিছুটা গভর্নমেন্টের হাতে আছে, কিছুটা হসপিটালে আছে। হসপিটাল যদি এক্সপার্ট রাখে তাহলে সেটা হয়তো 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেও কমপ্লিট করা উচিত সম্ভব। এবং কিছুটা গভর্নমেন্ট যদি আর একটু ইজি করে দেয়, সেক্ষেত্রেও কিন্তু হয়তো 8 ঘন্টার মধ্যে হয়তো পেশেন্ট ডিসচার্জ হওয়া পসিবল। একটু ইন্টারাপ্ট করছি, প্লিজ আপনার বোধহয় প্রশ্নটা ছিল যে যাদের ইন্স্যুরেন্স আছে তাদের কেন দেরি হচ্ছে ডিসচার্জ আসতে, নাকি? না না, যাদের ইন্স্যুরেন্স আছে, যাদের ইন্স্যুরেন্স আছে তাদের এই ইন্স্যুরেন্সের পরে মানে হয়ে গেল, ডিসচার্জ হয়ে গেলেন, চিকিৎসা ডক্টর এসে বলে দিলেন যে ডিসচার্জ হয়ে গেছে, তারপরেও তিনি ছাড়া পাচ্ছেন হসপিটাল থেকে অনেক পরে, 3, 4, 5 ঘন্টা লেগে সেটা যাচ্ছে অনেক কিন্তু সময়। পুরোটা হসপিটালের হাতে নয়। যাদের ইন্স্যুরেন্স থাকে, হসপিটাল ডিসচার্জ সামারি রেডি করতে একটা সার্টেন টাইম লাগে, যেটা উনি বললেন যে 1.5 ঘন্টা 2 ঘন্টা। মানে ডাক্তার ডিসচার্জ অ্যাডভাইস করার পরেই সাথে সাথে ডিসচার্জ হয় না, তারপরে সেটা ডিসচার্জ সামারি প্রিপেয়ার হয়, বিল রেডি হয়, নার্সিং ক্লিয়ারেন্স থাকে, ফার্মাসি ক্লিয়ারেন্স থাকে, এরকম পরপর অনেকগুলো স্টেপ থাকে, হয়ে গিয়ে বিলটা রেডি হয়। বিলটা রেডি হওয়ার পরে যখন সেই ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট মানে হসপিটালের ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট টিপিএ বা রেসপেক্টিভ ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাপ্রুভালের জন্য পাঠায়, কারণ অ্যাপ্রুভাল আসার পরেই পেশেন্টটা ডিসচার্জ হবে। সেই অ্যাপ্রুভাল টাইমটা কিন্তু অ্যাভারেজ ইন্স্যুরেন্স কোম্পানি 3 থেকে 3.5 ঘন্টা। তো টোটাল যদি আপনি দেখেন তাহলে 3.5 আর 2 ঘন্টা প্রায় 5.5-6 ঘন্টা এখানে লেগে যায়। এটা এখানে কমানোর কিন্তু কোনো উপায় নেই? হসপিটালের ওই 3.5 ঘন্টা মিনিমাইজ করার ক্ষমতা নেই। ওটা ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রোঅ্যাক্টিভলি যদি ওরা আরও তাড়াতাড়ি অ্যাপ্রুভাল দেয়, তাহলে পেশেন্ট অবশ্যই তাড়াতাড়ি ডিসচার্জ হতে পারে। ডক্টর পান্ডে, আয়ুষ্মান ভারত নিয়ে আমরা কথা বলছি। আয়ুষ্মান ভারত একেবারে প্রান্তিক পাড়ের মানুষ, যে মানুষের চিকিৎসা করার ক্ষমতা নেই, সরকার চাইছেন, ভারত সরকার চাইছেন তার কাছে পৌঁছে যেতে, তাকে চিকিৎসা পরিষেবা দিতে। আয়ুষ্মান ভারতের সুফল কিভাবে প্রত্যেকটা মানুষ পাবে? আমি প্রথমেই আয়ুষ্মান ভারত প্রকল্পের ব্যাকগ্রাউন্ডটা বলি, কিভাবে আয়ুষ্মান ভারত চালু হলো একটু ছোট্ট করে বলবো। 2017 সালে একটা স্টাডি হয়েছিল, গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ। সেই স্টাডিতে দেখা যায় যে আমাদের দেশের প্রায় 6 কোটি মানুষ প্রত্যেক বছর শুধু চিকিৎসার খরচার জন্য বিলো পভার্টি লাইন চলে যাচ্ছে, এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট থাকার সত্ত্বেও অনেকেই স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না। তখন 2018 সালে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্রকল্প আনে, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত। এবং এই প্রকল্প অ্যাট দিস মোমেন্ট ওয়ার্ল্ডের সবথেকে লার্জেস্ট গভর্নমেন্ট ফান্ডেড ইন্স্যুরেন্স স্কিম। এবার আয়ুষ্মান ভারত আমাদের রাজ্যে চালু হয়নি, অনেক কারণ আছে, সেগুলো নিয়ে আমি যাচ্ছি না। আমাদের এই সরকার যে 2026-এ 4 মে এসছে, ঘোষণা করেছে, আমরা স্বাগত জানাই। এবং আয়ুষ্মান ভারত প্রকল্প এক্সিস্টিং আমাদের যে একটা স্কিম ছিল, সেই স্কিমের তুলনায় অনেক কিছু আছে যেগুলো ওই স্কিমে ছিল না। আমি কয়েকটা ছোট্ট কথা বলবো। প্রথমত হচ্ছে যে এই স্কিমে প্রায় 1350টা প্যাকেজ আছে। আগের স্কিমে কমতে কমতে শেষের দিকে আমার মনে হয় 200-250 প্যাকেজ পড়েছিল। এই স্কিমে কার্ড হোল্ডাররা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে যদি একজন সাধারণ লোক এখানকার কার্ড হোল্ডার, সে কিন্তু গোটা ভারতবর্ষে যে কোনো আয়ুষ্মান ভারত এমপ্যানেলড হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারে। প্রেজেন্ট স্কিম যেটা ছিল বিগত সরকারে, সেই স্কিমে মানে একটা প্রি হসপিটাল ট্রিটমেন্ট অ্যান্ড পোস্ট হসপিটাল ট্রিটমেন্ট কিছু ছিল না। আয়ুষ্মান ভারতে কিন্তু আমাদের রাজ্যে যদিও এখনও এক্সিকিউশন হয়নি, কিন্তু যেটা আছে যে প্রি হসপিটালাইজেশন 3 days অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন 15 days-এর সমস্ত চিকিৎসার খরচ কিন্তু আয়ুষ্মান ভারত স্কিমে পাবে। এবং তার সঙ্গে যেটা আছে, যেটা এক্সিস্টিং স্কিমে ছিল না, যে ডায়াগনস্টিক অ্যান্ড মেডিসিনের কস্ট, এগুলো কিন্তু কোনোদিনই পাওয়া যেত না, আয়ুষ্মান ভারতে পাওয়া যাওয়ার কথা। তো আমরা আশা করি যে আয়ুষ্মান ভারত যে গভর্নমেন্ট ফান্ডেড হেলথ স্কিম
প্রচুর মানুষকে আমরা প্রান্তিক জেলা থেকে আসছি, মানুষকে আমরা ভালো করে পরিষেবা দিতে পারবো। তো এইখান থেকে ডক্টর ব্যানার্জি আমি যদি জানতে চাই যে এই যে প্রচুর মানুষ কথাটা উনি বললেন, সত্যি তো প্রচুর মানুষকে একটা স্কিমের মধ্যে আনতে হবে, সম্ভব কিভাবে সম্ভব? আমি একটা এক্সাম্পল এখানে দিতে পারি যে নির্মলা সীতারামন কিন্তু বলেছেন 2033 সালের মধ্যে সবার স্বাস্থ্য বীমা হবে আমাদের দেশে। সম্ভব? সম্ভব। অ্যাওয়ারনেস লোকে সিস্টেমটার সম্বন্ধে যদি জানাতে পারা যায়। অনেক সিস্টেম আছে যেখান থেকে লাইক আধার লিঙ্ক করে লোককে কানেক্ট করা যাওয়া যেতে পারে। একটা আমাদের কাছে অলরেডি আধারের থ্রু ডেটাবেস আছে যারা বিপিএল ক্যাটাগরিতে আছে তার ডেটাবেস আছে। তো ইটস ভেরি মানে ইজি যদি লোককে কানেক্ট করতে চাই কি আমি ইন্স্যুরেন্স ফেসিলিটি দেওয়া হবে, আর লোকে যদি জানে আমাদের এই রাইটসটা আছে ইন্স্যুরেন্স ফেসিলিটি পেতে পারে, তো খুবই মানে ইজি হচ্ছে লোককে কানেক্ট করা আর ইন্স্যুরেন্স ফেসিলিটি দেওয়া। অনেক রাজ্যে যেমনি ফেসিলিটিস আছে, হসপিটালের মধ্যে কিন্তু কার্ড তৈরি করে দেওয়ার ব্যবস্থাও করা আছে। যদি কেউ হসপিটালে গেল, তার কাছে ইনফরমেশন নেই কি আমি কোনো রকমের আয়ুষ্মান ভারত বা কোনো রকমের স্কিমে এনরোল হতে পারি, সেখানে হসপিটালেও কিন্তু ডেস্ক করা হয় যেখানে পেশেন্টকে জিজ্ঞেস করা হয় কি আপনার কি বিপিএল কার্ড আছে বা কোনো রকমের এলিজিবিলিটি যদি ও মিট করছে, তাহলে সেই সময়তে হসপিটালেই কিন্তু কার্ডটা তৈরি করে দেওয়া হয়। আমি ডক্টর চক্রবর্তীর কাছেও একই ব্যাপার জানতে চাই। ডক্টর চক্রবর্তী, কি মনে হয় চক্রবর্তীর খুব দ্রুত যদি আমরা একটু জানতে চাই যে সবাইকে একইভাবে স্বাস্থ্য বীমার আওতায় আনতে গেলে অ্যাওয়ারনেসটাই প্রথম কাজ, সচেতনতা, অ্যাওয়ারনেস তো অবশ্যই আছে, নাকি পরিকাঠামোর আরো উন্নতি দরকার? অ্যাওয়ারনেস তো অবশ্যই আছে, তার সাথে পরিকাঠামো, যেটা উনি বলছিলেন যে বিভিন্ন মাল্টিপল পকেটস করতে হবে যেখানে লোকে অ্যাপ্রোচ করে ইজিলি তাদেরকে এনরোল করতে পারবে। যেরকম আয়ুষ্মান ভারতের একটা হচ্ছে, এটা হচ্ছে মাস স্কিম। এইরকম মাস স্কিমে যারা লোয়ার সোশিও ইকোনমিক্যাল ক্লাসের লোক, তাদেরকে যাতে বেশি করে তাদেরকে ইনভলভ করা যায়, তার জন্য মাল্টিপল পকেটস দরকার যেখানে তারা তাদের এলিজিবিলিটি অনুযায়ী নিজেদের এনরোল করতে পারবে। আচ্ছা। এবং মাস প্রোপাগান্ডা যে কি বেনিফিট, কারণ প্রচুর লোক আছে একটা কার্ড হলো, কার্ড নিয়ে ওটাকে নিয়ে রেখে দিল, সে জানেই না যে এটা দিয়ে আমি কি করতে হবে। ঠিক। এই অ্যাওয়ারনেসটা ডাউন দ্য লাইন যদি পার্কুলেট করা যায়, তাহলেই এই কার্ডের এই জিনিসটার বেনিফিটটা তার হবে। একটাই এবং এই বেস্ট জায়গা সলিউশন থেকে- হচ্ছে এই যে- পয়েন্ট অফ সার্ভিস, মানে হসপিটালে আয়ুষ্মান ভারতের কিয়ক হওয়া উচিত, ওখানে ডিসপ্লে ঠিক, হওয়া উচিত। আসলে ঠিকই বলেছেন। আমরা সবাই যদি একটু সচেতন হই আর সবাই যদি ভাবি যে হ্যাঁ স্বাস্থ্য সুরক্ষা আগে, তাহলেই বাকি কাজটা সরকারের পক্ষে সহজ হয়ে যায়। তো সেই আশা নিয়ে শেষ করব যে আয়ুষ্মান ভারতের সবাই আয়ুষ্মান হন।